ভারতের স্বার্থের প্রশ্নে এবার বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নিল রাশিয়া। একই সঙ্গে আমেরিকাও স্পষ্ট আলটিমেটাম দিয়ে দিয়েছে। কিন্তু পুরো ঘটনায় যেটা সবাইকে সবথেকে চমকে দিয়েছে যে আসল গেমটা খেলেছে এখন ইসরায়েল। বাংলাদেশে যা চলছে তার প্রতিবাদে ভারত থেকে নেপাল পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে হাজার হাজার হিন্দু। চারিদিকে একটাই আবেগ, বাংলাদেশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ আর ক্ষোভের বিস্ফোরণ। ইসরায়েল এমন কিছু করেছে যার পর সবাই প্রশ্ন তুলছে, ভারত কি এবার ইসরায়েলের পথেই হাঁটবে? প্রধানমন্ত্রী মোদী কি নেতানিয়াহুর মতো কঠোর এবং নির্ভীক সিদ্ধান্ত নিতে পারবেন? বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে যেভাবে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে তা শুধু বাংলাদেশের ভেতরেই নয়, ভারত সহ বহু দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভারত আর নেপালের একাধিক শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান তুলছে। ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের যে ভয়াবহ অবস্থা তা দেখে মানুষের ক্ষোভ আর চাপা থাকেনি, কারণ কট্টরপন্থী ভিড় যেভাবে সেখানে তাণ্ডব চালাচ্ছে তারপর একটার পর একটা দেশ অ্যাকশনে নামতে বাধ্য হয়েছে। এখানে বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছে যে পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনো, না হলে পরিণতি ভোগ করার জন্য তৈরি থাকো। বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের বিষয় নিয়ে ভারতের সবথেকে পুরনো বন্ধু রাশিয়াও ইউনুস সরকারকে আলটিমেটাম দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ ইসরায়েল যা করেছে সেটা রাশিয়াও করেনি। ইসরায়েল এমন এক পদক্ষেপ নিয়েছে যার পর বিশ্বজুড়ে একটাই আলোচনা, ভারতেরও কি এবার ঠিক এমনটাই করা উচিত? ইসরায়েল ঠিক কি করেছে সেটা আমরা একটু পরেই দেখব। তার আগে বুঝে নেওয়া দরকার বাংলাদেশি হিন্দুদের ইস্যুতে বিশ্বের একের পর এক বড় দেশ কিভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। এই পুরো বিষয়টা নিয়ে সবথেকে বেশি ক্ষুব্ধ ভারতের পুরনো বন্ধু রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় ইউনুস সরকারকে বার্তা দিয়েছেন, যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে টানাপোড়েন কমাও, সেটাই বাংলাদেশের জন্য ভালো। রাশিয়া শুধু সতর্ক করেনি, ইউনুস সরকারকে আয়নাও দেখিয়েছে। 1971 সালের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যে সময় ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়াও বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নেমেছিল। সংকেতটা পরিষ্কার, পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে না আসে রাশিয়া হার্ড অ্যাকশন নিতেও পিছুপা হবে না। অন্যদিকে আমেরিকাও চুপ নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর যে বর্বরতা চলছে তা নিয়ে মার্কিন কংগ্রেসের সরাসরি প্রশ্ন উঠেছে। আমেরিকার সংসদ সদস্যরা বলছেন সব দোষীর বিরুদ্ধে স্ট্রিক্ট পানিশমেন্ট দিতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। ইউরোপেও প্রতিক্রিয়া তীব্র। নেদারল্যান্ডসের প্রভাবশালী নেতা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা আজ নিরাপদ নয়, কারণ কঠোর পন্থা সেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমনকি কানাডার পার্লামেন্টেও বাংলাদেশি হিন্দুদের প্রসঙ্গ উঠেছে। মানে বিষয়টা এখন আর শুধু আঞ্চলিক নয়, এটা এখন ইন্টারন্যাশনাল কনসার্ন। এই জায়গায় এসে ছবিটা আরো পরিষ্কার হয়, বাংলাদেশে আজ যা কিছু ঘটছে তার পেছনে আমেরিকার বড় ভূমিকা আছে এমন দাবি উঠছে একাধিক মহল থেকে। এই টানাপোড়েন আসলে নতুন নয়, এর শিকড় গিয়ে পৌঁছায় 1971 সাল পর্যন্ত। যে লড়াই তখন শুরু হয়েছিল তা আজ এসে সবথেকে ভয়ঙ্কর ফেজে ঢুকেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই বাংলাদেশে একজন সিআইএ এজেন্টের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তারপর আবার দেখা গেল যে বিমানবন্দরে রাশিয়ার গুরুত্বপূর্ণ মালপত্রে আগুন। এই ঘটনাগুলি স্পষ্ট করে দেয় বাংলাদেশ আজ কার্যত আমেরিকা ভার্সেস রাশিয়া পাওয়ার গেমের একটা হটস্পট। ভারত আর রাশিয়ায় একসময় বাংলাদেশকে পাকিস্তানের প্রভাব থেকে মুক্ত করেছিল, কিন্তু আজ আবার বাংলাদেশ ভারত ও রাশিয়ার সঙ্গে সংঘাতে নামতে চাইছে, তাও পাকিস্তানকে সাপোর্ট করে। শেখ হাসিনার সময় পাকিস্তান আর আমেরিকার প্রায় সব প্ল্যান ব্যর্থ হচ্ছিল। আমেরিকা একসময় শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন আইল্যান্ডে মিলিটারি বেস বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু শেখ হাসিনা স্পষ্টভাবে নো বলে দিয়েছিলেন। অনেকের মতে সেই নো এর মূল্য আজও শেখ হাসিনাকে দিতে হচ্ছে। এরপর শুরু হয় অন্য খেলা, আমেরিকার তথাকথিত ডিপ স্টেট বাংলাদেশে কট্টরপন্থী দলগুলিকে শক্তিশালী করে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামায়। পরিস্থিতি এমন পৌঁছায় যেখানে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়, আর সেই শূন্যতায় আমেরিকা ও পাকিস্তানের সমর্থিত ইউনুস সরকারকে ক্ষমতায় বসানো হয়। মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরেই কট্টরপন্থী পুরোপুরি মুক্ত হয়ে যায় এবং তারা বাংলাদেশে তাণ্ডব চালায়। ইউনুস দায়িত্ব নিয়েই ভারত ও রাশিয়াকে ধীরে ধীরে সাইডলাইন করতে শুরু করেন আর পাকিস্তান ও আমেরিকার দিকেই ঝুঁকে পড়েন। ফলাফল, ভারতের একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট আটকে যায়, রাশিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ ধীর হয়ে যায়, এমনকি রাশিয়ার সরঞ্জামে আগুন লাগার ঘটনাও ঘটে। সবচেয়ে বিস্ফোরক তথ্যটা আসে পরে, যখন প্রধানমন্ত্রী মোদী চীনে ছিলেন তখনই খবর আসে রাশিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এক সিআইএ এজেন্টকে নিউট্রালাইজ করেছে। কিছু রিপোর্ট এমনও দাবি করা হয় সেই সময় প্রধানমন্ত্রী মোদীও টার্গেটে ছিলেন। এই সব কিছু মিলিয়ে একটা প্রশ্ন আরো জোরালো হচ্ছে, পরিস্থিতি এতদূর এগোনোর পর ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে এটা কি ভারতের জন্য আনঅ্যাভয়েডেবল হয়ে উঠেছে?
কিন্তু বন্ধুরা, এখানে পরিস্থিতি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে রাশিয়ার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। মোহাম্মদ ইউনুস যদি এখনো কথা না শোনেন, তাহলে অনেকে বলছে বাংলাদেশের অস্তিত্বই বড় ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশি হিন্দুদের নিয়ে এখন চারিদিকে আওয়াজ উঠছে ঠিকই, কিন্তু বাস্তবটা হলো যে ইতিহাস বলছে কিছুদিন পর এই উত্তেজনা ঠান্ডা হলে এই আওয়াজও ধীরে ধীরে চুপ হয়ে যায়। ঠিক এই জায়গাতেই ইসরায়েল যা করছে সেটা আলাদা করে নজর কেড়েছে। একদিকে বাংলাদেশে হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, আর অন্যদিকে ইসরায়েল এমন একটা ঘোষণা করেছে যা সবাইকে চমকে দিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর নেতানিয়াহুর রাগ লিটারালি ফুটে ওঠে। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বিশ্বজুড়ে থাকা সব ইহুদিদের উদ্দেশ্যে একটা সরাসরি আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব জায়গাতেই আজ ইহুদিরা আক্রমণের শিকার হচ্ছে। তাদের চোখে চোখে সন্দেহ আর ঘৃণা নিয়ে দেখা হচ্ছে। এই কারণেই তিনি ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম সব দেশের ইহুদিদের উদ্দেশ্যে বলেন, এখনই ইসরায়েলে ফিরে আসুন, নিজের ঘরে এসে থাকুন। ইসরায়েলের বার্তা খুব ক্লিয়ার, ঘৃণা আর হিংসার মধ্যে কাউকে একা ফেলে রাখা হবে না। এই সিদ্ধান্তটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েল বাস্তবে দেখিয়ে দিয়েছে নিজেদের জনগণকে বাঁচাতে তারা কোনো শর্ত ছাড়াই বড় সিদ্ধান্ত নিতে পারে। আর এই সিদ্ধান্ত দেখেই সোশ্যাল মিডিয়াতে ভারতকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। অনেকে বলছে, ইসরায়েল যদি এটা করতে পারে, ভারত কেন পারবে না? কিছু মানুষের যুক্তি আরও স্পষ্ট। তাদের মতে, ভারতে বাংলাদেশি বা রোহিঙ্গাদের জন্য ডিটেনশন সেন্টার বানানোর চেয়ে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানে থাকা হিন্দুদের তাদের ইচ্ছায় ভারতে এনে সরাসরি নাগরিকত্ব দেওয়াই ভালো অপশন। এখানে একটা আইনি দিকও আছে। সিএএ অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে 31শে ডিসেম্বর 2024-এর আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু ইসরায়েল এক ধাপ এগিয়ে, তারা কোনো তারিখ, কোনো শর্ত রাখেনি। বিশ্বের যেখানেই ইহুদিরা থাকুক, সবাইকে নিজের দেশে ফিরিয়ে নিচ্ছে। ইসরায়েলের যুক্তি একদম সোজা, ইসরায়েলের চেয়ে নিরাপদ জায়গা ইহুদিদের জন্য আর কোথাও নেই। ঠিক তেমনভাবেই অনেকেই বলছে, ভারতের চেয়ে নিরাপদ জায়গা হিন্দুদের জন্য আর কোথাও হতে পারে না। কারণ বাস্তবটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ক্রমাগত কমছে, জোর করে ধর্মান্তরের অভিযোগ উঠছে, ভয়, হুমকি আর হিংসার মধ্যে মানুষ বেঁচে আছে। এই পরিস্থিতিতে প্রশ্নটা এখন আর এড়ানো যাচ্ছে না। আপনার এই বিষয়ে মতামত কি? ভারত কি এবার ইসরায়েলের মতো কোনো বড় সিদ্ধান্ত নেবে, নাকি আগের মতোই সবকিছু কিছুদিন পরে থেমে যাবে? আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই লিখুন। ইসরায়েল দেখিয়ে দিয়েছে যে জাতি আগে, রাজনীতি পরে। এখন দেখার ভারত কোন পথ বেছে নেবে। নিচে কমেন্টে আপনার মত পরিষ্কার করে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমন গ্রাউন্ড রিয়েলিটি আর জিওপলিটিক্স বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে গল্প নয়, এখানে কথা হয় সত্যের।